দিদিমণি, শুভ নন্দন। এতদিন ভাগ্য সুপ্রসন্ন ছিল, সেই জন্য যা খুশি তাই করে বেরিয়েছেন এবং তারপরও আপনাকে ছোঁয়া যায়নি। কিন্তু এখন পাপের ঘোড়াটা পূর্ণ হয়েছে, আর সেই জন্য যেটাতে হাত দিচ্ছেন না সেটাই বিগড়ে যাচ্ছে। আর তাই এক আধটা নয়, সাতটা শক্তিশাল ধেয়ে আসছে। এবং সব থেকে মজার ব্যাপারটা কি জানেন? এই যে সাতটা ভয়ঙ্কর শক্তিশালের কথা আমি বলতে যাচ্ছি, এর মধ্যে একটি শক্তিশালও প্রধান প্রতিপক্ষ বিজেপির তরফ থেকে আসেনি। কিন্তু চিন্তা করুন, বিজেপি যখন বাংলাটাকে পাখির চোখ করে নিয়েছে এবং না চাইতেই এইভাবে কারে পড়ে গেছেন দিদিমণি, তাহলে অমিত শাহজিকে এবার ছেড়ে দেবেন? মানে বিজেপির বাউন্সারগুলো, বিজেপির ইয়র্কারগুলো এইবার ভয়ঙ্করভাবে, বিষাক্তভাবে আছড়ে পড়তে চলেছে। ঠেলা সামাল দিন, সামলাতে পারলে সামলান। এত সহজ নয় খেলা, খেলা হবে বলেছিলেন না? কি কি শক্তিশাল আসছে এক এক করে আপনাদের বলি, এবং কি ভয়ঙ্কর ভয়ঙ্কর শক্তিশাল, তাহলেই আপনারা বুঝতে পারবেন। জনৈক সেনা আধিকারিককে নিয়ে মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যে আপত্তি জানালো ইস্টার্ন কমান্ড, রাজ্যপাল বোসকে হস্তক্ষেপের আর্জি। আপনারা জানেন যে এই সেনাবাহিনীকে নিয়ে যখন খুশি যা মনে এসছে, এই মমতা ব্যানার্জি বারবার বলেছেন, বারবার প্রশ্ন তুলে দিয়েছেন এই সেনাবাহিনী নিয়ে। আমাদের বীর সেনারা, যাদের জন্য আমরা দেশের মধ্যে সুরক্ষিত থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, তাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন সার্জিক্যাল স্ট্রাইক হয় বা আমাদের বিদেশি শত্রুদের বিরুদ্ধে এই সেনারা মরণপণ যুদ্ধ করে আমাদের গর্বিত করেন, আমাদের দেশকে সুরক্ষিত করেন, তখন তাদের বিরুদ্ধে কি না প্রশ্ন করেছেন। আর এখন নচ্ছারগিরিটা কোন পর্যায়ে নিয়ে গেছে একবার চিন্তা করুন। বলা হচ্ছে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে এই যে এসআইআর প্রক্রিয়াটা হচ্ছে, যেখানে ফাটা বাঁশে আটকে গেছে তিনি এবং তার দল, সেখানে নাকি ইস্টার্ন কমান্ডের ফোর্ট উইলিয়ামে বসে এক কমান্ড্যান্ট, তিনি বিজেপির হাত শক্তিশালী করছেন, বিজেপির হয়ে এসআইআর প্রক্রিয়া করে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে। তারা সেনাবাহিনীর লোক হয়ে বেকায়দায় ফেলছেন, রাজনীতিকরণ করছেন। কি অন্যায় কুৎসিত অভিযোগ করেছেন, ভাবতে পারছেন? ভেবেছিলেন এবারও সবাই ছেড়ে দেবে, কিন্তু না, ছেড়ে দেওয়ার কোনো ব্যাপার নয়। যেটুকুনি রিপোর্ট উঠে আসছে, দুজন টপ লেভেল অফিসিয়াল এসেছেন এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এই নিয়ে কিন্তু তারা অভিযোগ জানিয়েছেন এবং পরিষ্কারভাবে বলেছেন, সেনাবাহিনীর নিরপেক্ষতা এবং সাংবিধানিক অবস্থান প্রশ্নের মুখে আপনি এখানে ইমিডিয়েটলি স্টেপ নিন। যদি না নেন, সেনাবাহিনী অন্যরকম কিছু ভাবতে বাধ্য হবে। এবং এই জায়গা থেকে জানা যাচ্ছে, পুরো বিষয়টা জেনে নিয়ে ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি প্রতিরক্ষা মন্ত্রক থেকে আরম্ভ করে যেখানে যেখানে দিল্লিতে যা যা রিপোর্ট করার কথা, অত্যন্ত গুরুত্ব দিয়ে সেই কাজটি করে দিয়েছেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা জানবেন, এই কথা বলার পর সেনাবাহিনীর যারা উচ্চ পদস্থ অফিসিয়াল আছেন, তারা কার্যত ক্ষেপে লাল হয়ে গেছেন। যারা দেশ মাতৃকা সেবা করে, তাদের দিকে এরকম নোংরা, কুৎসিত, রাজনৈতিক ভেন্ডেটা মূলক একটা এই ধরনের অভিযোগ তারা মেনে নিতে পারছেন না। তারা চাইছেন সেনার যে সম্মান আছে সেটা যেন প্রতিষ্ঠিত হয় এবং সেটার জন্য যার যা করা উচিত সেটা করা হোক। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এবং তাদের এই অসভ্যতার জন্য ক্ষেপে লাল হয়ে গেছে। এর ইম্প্যাক্ট অত্যন্ত সুদূর প্রসারী হতে চলেছে, দিল্লি সূত্রে অন্তত সেরকমই খবর পাওয়া যাচ্ছে। এই তো গেল শক্তিশাল নাম্বার 1, দেশের সেনাবাহিনী ক্ষেপে গেছে। এবার শক্তিশাল নাম্বার 2, সেটাও কম মারাত্মক নয়। এই যে বেলডাঙ্গা কাণ্ড হচ্ছে, মুর্শিদাবাদ কাণ্ড হচ্ছে, যেখানে দুধেল গাইদের খেপিয়ে দেওয়া হচ্ছে এবং তারপর তাণ্ডব নৃত্য চলছে, এখানকার সাংবাদিক যারা রয়েছেন তাদেরকে আহত হতে হচ্ছে এবং তারপর পুলিশ চুপ করে বসে আছে। পুলিশ জ্ঞান দিচ্ছে সাংবাদিকদের কি করা উচিত, কি করা উচিত নয়, নিজেদের অপদার্থটা ঢাকতে। রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী জ্ঞান দিচ্ছেন, ওই মবের মাঝখানে যাবেন না, আমরা সুরক্ষা দিতে পারবো না। দুধেল গাইরা যা খুশি তাই করতে পারে, তাদের কোনো স্পেশাল ডেট হলে, শুক্রবার হলে তারা এই ধরনের অনিষ্টকারী ঘটনা ঘটাতে পারে। কি যুক্তি! এবার সেই নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে কিন্তু একটা জনস্বার্থ মামলা হয়ে গেছিল। সেই জনস্বার্থ মামলায় ভয়ঙ্কর ভয়ঙ্কর দিক তুলে ধরা হয়েছে। মুর্শিদাবাদে 5 কোম্পানি সেনাবাহিনী উপস্থিত ছিল, অথচ তাদেরকে কাজে লাগানো হয়নি। পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছে, তখনও তাদেরকে ব্যবহার করা হয়নি।
কি ভয়ঙ্কর অভিযোগ বুঝতে পারছেন? মহামান্য কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে পরিস্থিতি সামাল দিতে অবশ্যই করে কাজে লাগানো উচিত, এবং রাজ্যের যদি মনে হয় যা বাহিনী রয়েছে তাতে করে সামাল দেওয়া যাচ্ছে না, আরও বেশি করে বাহিনী ডিপ্লয় করা উচিত। কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেটা হচ্ছে এই মুর্শিদাবাদে বারবার বারবার এরকম অশান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে, দাঙ্গার পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এবং একটা বিশেষ সম্প্রদায় বারবার এই আগুনটা জ্বালাচ্ছে এবং হিন্দুদের উপর বেছে বেছে আক্রমণটা হচ্ছে। সুতরাং এই জায়গা থেকে বেলডাঙ্গার পরিস্থিতি সামাল দিতে এই রাজ্যের পুলিশ এবং প্রশাসন ব্যর্থ হচ্ছে। সব থেকে বড় কথা, রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ বলে দিচ্ছেন এখানে বিএসএফ এর নাকি হাত আছে, এখানে বহিরাগত শক্তি ঢুকে পড়েছে। সত্যি কি তাই ঢুকে পড়েছে? সেটা তো খতিয়ে দেখা উচিত। সুতরাং এই নিয়ে এনআইএ তদন্ত হোক, অর্থাৎ কত ধানে কত চাল, দুধটা কতটা জলটা কতটা সবটা মেপে দেখার সময় হয়েছে। সত্যিই যদি বহিরাগত শক্তি ঢুকে যায় এবং তার মধ্যে যে কেউ যুক্ত থাকুক, সেটা তো খুঁজে বার করার দরকার আছে। সেই নিয়েও আবেদন গিয়েছিল এবং মহামান্য কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে যে এনআইএ তদন্তের দরকার আছে কি নেই সেটা কেন্দ্র ভেবে দেখুক। যদি তারা মনে করে যেখানে এনআইএ তদন্তের দরকার আছে, খুল্লা ছুট দেওয়া রইল, তারা এনআইএ তদন্ত করতে পারে। ভোটের মুখে মুর্শিদাবাদ, মালদার মতো জায়গা যেখানে বারবার বারবার এইভাবে ধর্মীয় সমীকরণকে কাজে লাগিয়ে হিংসা ছড়ানো হচ্ছে এবং ঘটনা ঘটার অনেক পরে গিয়ে পুলিশ এবং প্রশাসন অ্যাক্ট করছে, সেইখানে যদি এনআইএ ঢোকে, সেখানে যদি এনআইএ তদন্ত হয়, কোথায় পরিস্থিতি যাবে একবার বুঝতে পারছেন? সুতরাং শক্তিশালী নাম্বার 2, এনআইএ তদন্ত ভোটের মুখে আরও বিড়ম্বনা বাড়াবে মমতা সরকারের। এবার 3 নম্বর শক্তিশালী, যেটা আজকেই হয়ে গেছে এবং সেখানে বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে হলফনামা দিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে যে বাংলায় এশিয়ার নিয়ে যে গণ্ডগোল হচ্ছে সারা ভারতবর্ষের আর কোথাও দেখা যাচ্ছে না। 12টা রাজ্যে চলছে, ইতিমধ্যেই বিহারে হয়ে গেছে কমপ্লিট, কোথাও এই ধরনের পরিস্থিতি দেখা যায়নি। কিন্তু বাংলায় পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে ক্রমশ, এবং সেখানে সব থেকে যেটা মুশকিল হচ্ছে, প্রাণঘাতী হামলা হচ্ছে কমিশনের আন্ডারে যারা কাজ করছেন, যারা এশিয়ার প্রক্রিয়াটা করছেন তাদের উপরে। এবং তার পিছনে মূল কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মানুষকে ভুল তথ্য দিচ্ছেন, তিনি মানুষকে ভুল বোঝাচ্ছেন, তিনি মানুষকে উস্কাচ্ছেন, এবং সেই জন্য পরিস্থিতি এই জায়গায় চলে এসছে। এখন এই যে এসআইআর প্রক্রিয়া চলছে, নির্বাচন কমিশন কন্ডাক্ট করছে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নিরাপত্তা দেওয়ার সমস্ত কাজ রাজ্যের। এখন রাজ্যের যিনি প্রধান, যিনি পুলিশ মন্ত্রী, তিনি যদি এইসব কাজে লিপ্ত থাকেন তাহলে পুলিশ কি নিরাপত্তা দিতে পারবে? সেই কারণেই মাইক্রো অবজারভার থেকে শুরু করে সাধারণের প্রাণ সব জায়গায় বিপন্ন হয়ে যাচ্ছে। এই জায়গাটা হলফনামা আকারে মহামান্য সুপ্রিম কোর্টের সামনে রাখা হয়েছে। কিভাবে ঘিরছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শুধু দেখুন। এবার শক্তিশালী নাম্বার 4, যেটা আপনারা অনেকেই জানেন কিন্তু তার ইম্প্যাক্টটা বৃহত্তর হতে চলেছে, সেটা হচ্ছে আগামী 3 ফেব্রুয়ারি ইডির ফাইল চুরি, মোবাইল চুরি, এই নিয়ে হয়ে গেছে। 3 ফেব্রুয়ারি তার হিয়ারিং আছে, কিন্তু তার আগে এই যে পয়েন্টগুলো হয়ে গেল, সেনাবাহিনী এগেনস্টে চলে গেছে, এনআইএ তদন্ত করার দরকার আছে, সেখানেও তার প্রশ্ন উঠছে, এবং নির্বাচন কমিশনও হলফনামা দিয়ে জানাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এসবের পিছনে রয়েছে। তাহলে অ্যাজ এ হোল মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সমস্যার জায়গাতেই দেখা যাচ্ছে একটাই নাম পাওয়া যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে ইডির যে মামলাটা হবে 3 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টের সামনে, সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিফেন্সে যারা লড়বেন তাদের কি বলার খুব একটা স্কোপ থাকবে? এবং তারপরেও যদি মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে কোনো রক্ষা কবচ দেন, কোনো রকম কোনো কিছু করেন, তাহলে দেশের আইন ব্যবস্থা নিয়ে, দেশের বিচার ব্যবস্থা নিয়ে একটা কি বৃহত্তর প্রশ্ন উঠে যাবে না? এবং যেভাবে এখন অবধি বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা সংবিধানের একটা প্রধান স্তম্ভ হিসেবে আমাদের দেশকে ধরে রেখেছে, কোনো সময়ই এই জায়গাটা হতে পারে না। ফলে আইনজীবী মহলে এই জিনিসটা নিয়ে অত্যন্ত চর্চা চলছে। 3 ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবথেকে বড় শক্তিশালীটা আসতে চলেছে, এবং এই 3টে শক্তিশালীর ইম্প্যাক্ট এই 4 নম্বর শক্তিশালীটাকে আরও জোরদার করে দেবে। সেদিনকে একটা হেস্তনেস্ত হওয়ার চান্স আছে কি, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। 3 ফেব্রুয়ারির দিকে আমাদের নজর থাকবে। কিন্তু এর মাঝখানে আজকে একটা বড় কাণ্ড ঘটে গেছে। আপনারা দেখেছেন সারাদিন টিভির পর্দা জুড়ে কি উত্তাল পরিস্থিতি চলছে। এরা নাকি মা মাটি মানুষের সরকার চালায়, মানুষের কথা বলে, মাটির কথা বলে এবং মায়েদের মাথায় করে রাখে। তো সেই মায়েরা, সেই দিদিরা, 80,000 আশা কর্মী যারা যারা আজকে আন্দোলনে নেমেছেন বলার থেকেও ভালো কথা, নামতে বাধ্য হয়েছেন। বারবার দিনের পর দিন তাদেরকে ডিপ্রাইভ করে রাখা হচ্ছে, তারা তাদের যোগ্য পাওনাটা পাচ্ছেন না। ফলে বারবার সরকারের কাছে অনুনয় বিনয় বিভিন্ন রকম আন্দোলন করে তারা যখন দেখেছেন যে এই সরকার কিছুতেই কিছু দেওয়ার নয়,
তারা কিন্তু সেই জায়গা থেকে আন্দোলনে নেমেছেন এবং আন্দোলনে নামার পর পুলিশ দিয়ে এই মায়েদের, এই দিদিদের কিভাবে হেনস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন। এবং তার পরিপ্রেক্ষিতে এদের বক্তব্য হচ্ছে 26-এ আমরা 80,000 আশা কর্মী দেখে নেব মানে রাজনৈতিক ময়দানে তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে। অর্থাৎ এখানে এনাদের যে ভোটটা রয়েছে, এনাদের পরিবারের যে ভোটটা রয়েছে, সেটা আর যেই পাক তৃণমূল কংগ্রেস পাবে না, এই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং তার থেকেও বড় কথা, নির্বাচনের কাজে কিন্তু এই আশা দিদিদের, আশা কর্মী যে মায়েরা রয়েছেন, তাদের একটা বৃহত্তর ভূমিকা থাকে। সেই ভূমিকায় এবার কি তারা সত্যি সত্যি কড়া দিদিমণি হয়ে যাবেন? আর সেটা যদি হয়ে যায়, কত ধানে কত চাল এবার তৃণমূল কংগ্রেসের ভোট ম্যানেজাররা ভালোই বুঝতে পারবেন, সেই প্রশ্নটাও উঠে যাচ্ছে। অর্থাৎ আশা কর্মী দিদিমণিদের এই যে আন্দোলন এবং সেখানে সরকারের যে মানসিকতা, যেভাবে পুলিশ দিয়ে উৎপীড়ন করা হলো, যে কোনো আন্দোলনের ক্ষেত্রে এই সরকারের যে মোটিভটা দেখা গেছে, যে ভূমিকাটা দেখা গেছে, তার থেকে অন্যতা হয়নি। সেই জায়গা থেকে এর একটা চরম খেসারত কি এবার নির্বাচনে দিতে হবে, এই প্রশ্নটা উঠছে। এসবের মাঝখানে আপনারা জানেন যে আর একটা মজার ব্যাপার হয়ে গেছে, সেটা হচ্ছে এসআইআর হিয়ারিংই নিয়ে, যেটা আমি ডিটেলস আগের প্রতিবেদনে বলেছিলাম, কিন্তু এর কন্টিনিউশনে বলি যে পশ্চিমবঙ্গে প্রশাসনিক সংকট তৈরি হতে পারে, রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, এবং তার জন্য যদি কেউ দায়ী থাকেন, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, খোদ তৃণমূল কংগ্রেস, এই জায়গাটা আলোচনা শুরু হয়ে গেছে। কেননা এরা চেয়েছিল একটা তালগোল পাকি দিয়ে, একটা গন্ডগোল করে দিয়ে, চাপ সৃষ্টি করে তাড়াহুড়ো করে এসআইআর প্রসেসটা শেষ করা, কেননা নির্বাচনটা করাতে হবে। কিন্তু নির্বাচন কমিশনের যে ভূমিকাটা দেখা যাচ্ছে, সেটা অত্যন্ত সদর্থক। তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে স্বচ্ছ ভোটার তালিকা না হওয়া অবধি ভোট করতে দেবেন না। তাতে রাষ্ট্রপতি শাসন হলে হবে, তাদের কি এসে যায়? তারা এখানে স্বচ্ছ ভোটার তালিকা করতে নেমেছে, সেটা করবেই। অর্থাৎ অর্থাৎ পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনটা যদি সত্যি সত্যি রাষ্ট্রপতি শাসনে হয়, যদি কেন্দ্রীয় হস্তক্ষেপে হয়, এবং সেখানে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস বা তাদের পুলিশ প্রশাসনকে কন্ট্রোল করার ক্ষমতা যদি চলে যায়, সেই নির্বাচনের ফলাফল কি হবে? খেলা তো হয় দুটো দিন, ভোটের দিন আর কাউন্টিংয়ের দিন। সেই দুদিন যদি খেলা এরা খেলতে না পারে, সাধারণ মানুষ যে রায়টা দিয়েছে, সাধারণ মানুষ নিজের ভোটটা নিজে দিয়েছে এবং সেই কাউন্টিংটা স্বচ্ছভাবে হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গের সামগ্রিক ফলাফলটা কি হবে সকলেই বুঝতে পারছেন। আর এই সমস্ত কিছুর ইম্প্যাক্টে 7 নম্বর যেটা আসতে চলেছে, সেটা আরও মারাত্মক। সেটা হচ্ছে ডিএ মামলার রায়। আপনারা জানেন যে ডিএ মামলায় 6বার হেরেছে রাজ্য সরকার, এবং ডিএ দেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। শেষ একটা এসএলপি করেছিল, তার টিয়ারিং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, রায়দানটা স্থগিত আছে। বারবার বিভিন্ন ডেট ভেসে উঠছিল যে অমুক দিনে ডিএ মামলার রায় আসতে পারে, তমুক দিনে আসতে পারে, কিন্তু এখন অবধি আসেনি। এবং সেই জায়গা থেকে এই যে শীতকালীন ছুটিটা গেছে, ক্রিসমাস, নিউ ইয়ার এসব করে, তারপরে এই রায়টা আসার কথা ছিল, এরকম শোনা যাচ্ছিল, এখন অবধি সেই রায়টা আসেনি। এখন যেটা আইনজীবী মহলে একটা আমি আলোচনা শুনছি, বা রাজ্য সরকারি কর্মচারীদেরও বিভিন্ন সংগঠন যারা চালান, খবরের জন্য যাদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, তারা একটা যেটা কথা বলছিলেন, তাদের কাছে একটা ইন্টারনাল ইনপুট আছে। কি ইনপুট? সেটা বলা হচ্ছে যে এই রায়টা ওই দুজন শুম্ভ নিশুম্ভ আছে না, আমার আপনার ট্যাক্সের পয়সা যাদেরকে দেওয়া হয়, কোটি কোটি টাকা যাদের পিছনে খরচ করা হয়, সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, মন্ত্রী, ছোটোখাটো যে যাই হোক, সরকার যে যখন ফেসে যায়, এই দুজন চলে যায় ডিফেন্ড করতে। তো সেই দুজন কায়দা কানুন করে যেটা চেয়েছিল, সেটা হচ্ছে এই ডিএ মামলার রায়টা পিছিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে নিয়ে চলে আসা। কেননা সেক্ষেত্রে এসআইআর প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে, নির্বাচন যে কোনো দিন ঘোষণা হয়ে যাবে, এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন প্রশাসনের হাতে একটা অস্ত্র চলে আসবে, সেটা হচ্ছে এমসিসি চালু হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে। তো যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, সেই জন্য আমরা এখন এটা দিতে পারছি না। 26-এর নির্বাচনটা হয়ে যাক, আমরা জিতে আসবো, এসে তোমাদের দিয়ে দেবো। তাদের দুটো জিনিস আছে, এক, যদি জিতে আসতে না পারে ওদের উপর দায়ী রইল না, আর যদি জিতে আসে তখন আবার ভ্যানতারা করে 5টা বছর কাটিয়ে দেবে, অসুবিধা কিছু নেই, কিন্তু ডিএ মামলার যে ইম্প্যাক্টটা আছে সেটা নালিফাই হয়ে যাবে, এই প্ল্যানটা করা হয়েছিল। কিন্তু যেহেতু এসআইআর প্রসেস কমপ্লিট হবে না সময়ে বলে মনে করা হচ্ছে, সেক্ষেত্রে তাহলে কি হবে? সেক্ষেত্রে এই সরকারটা মে মাস অবধি চালানোর, মানে মে মাসের ওই 4 তারিখ অবধি চালানোর একটা সুযোগ থাকছে। তারপর বলবে যে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেল। অর্থাৎ যদি ভোট ঘোষণা না হয়, এই রায়টাকে ডিলে করে, যেটা ডিসেম্বরে বেরোনোর কথা ছিল, জানুয়ারিটাকে ফেব্রুয়ারি মাঝামাঝি করা যেতে পারে, কিন্তু সেটাকে টেনে মে মাস অবধি নিয়ে যাওয়া কি সম্ভব? একটা মামলা হিয়ারিং হয়ে গেছে, 7-8 মাস ধরে তার রায় প্রিজার্ভ করা আছে, রায়দান করা হচ্ছে না,
এরকম ঘটনা তো ঘটতে পারে না। সেটা যদি হয় আবারও প্রশ্ন উঠে যাবে এবং মহামান্য সুপ্রিম কোর্ট যেভাবে বিচার ব্যবস্থাকে চালান, যেভাবে আইন ব্যবস্থাকে একটা কঠিন স্তম্ভ হিসেবে রেখে দিয়েছেন, কঠোর স্তম্ভ হিসেবে রেখে দিয়েছেন, সেই জায়গা থেকে এত ডিলে হবে না। তাহলে আলটিমেটলি ডিএ মামলার রায় যে কোনো দিন হয়ে যেতে পারে। মে মাস অবধি এটা আটকে থাকার কোনো জায়গা থাকছে না। আর সেটা যদি হয়ে যায়, তার যে ইম্প্যাক্ট শুরু হবে, তার যে কাঁপুনি শুরু হবে, তার যে থরথরানি শুরু হবে নবান্নে, সেই ইম্প্যাক্টটা ভোটেরাকে সামলাতে পারবেন? অর্থাৎ অর্থাৎ চারিদিক থেকে ঘিরছেন। এবার দেখুন যে কথাটা বলছিলাম, এই যে 7টা শক্তিশালীর কথা বললাম, একটাও বিজেপির তরফ থেকে আসেনি। আর এই রকম কারে যদি পড়ে যায়, মহামান্য সুপ্রিম কোর্ট যদি কোনো কড়া অ্যাকশন নেয়, এই আশাকর্মী দিদিমণিরা, এই ডিএ মামলা, এই সমস্ত কিছু নিয়ে যদি কড়া অ্যাকশন হয়ে যায়, নির্বাচন কমিশন করে নেয়, বিজেপি এই রকম জায়গা পেলে ছেড়ে দেবে? অমিত শাহজি ছেড়ে দেবেন? তখন তখন বিজেপির যে শক্তিশালীগুলো আছে, বিজেপির যে অগ্নিবাণগুলো আছে, সেইগুলো ধেয়ে আসতে শুরু করবে। তার আলটিমেট ইম্প্যাক্ট কী হবে বুঝতে পারছেন? 26 কি হতে চলেছে। ঢাকি সমেত বিসর্জনের কথা বিজেপি যে বলছে, সেটা যে আর কথার কথা নেই। দিদিমণির পুরো ইম্প্যাক্ট থেকেই সেই জায়গাটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন দিদিমণির এই সপ্ত যে শক্তিশালীর কথা বললাম সেই নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।